আজকে 3টা প্রশ্নের উত্তর খুঁজব। একটা হচ্ছে, ট্রাম্প কি এই যুদ্ধে হেরে যাচ্ছেন? কেন এই প্রশ্নটা করছি? অবশ্যই এটার পিছনে অনেক যুক্তি আছে, সেই যুক্তিগুলো আপনাদের সামনে নিয়ে আসব। নেতানিয়াহুর অবস্থা কি? নেতানিয়াহু কি নিহত হয়েছেন অথবা মারা গেছেন এরকম কিছু খবর যে চাউর হচ্ছে, সেটার পেছনে আসলে যৌক্তিকতা কতটুকু, আসলেই তিনি কি অবস্থায় আছেন, কেন তাকে দেখা যাচ্ছে না, কোনো জায়গায় নেই। যে যুদ্ধ সে শুরু করলো, সেই যুদ্ধ শুরু হওয়ার পর গত 2-3 দিনে তার কোনো ধরনের সাড়া শব্দ নেই কেন? তুরস্কের দিকে কয়েকবার মিসাইল এসেছে, মিসাইলগুলো কোত্থেকে এসেছে, আসলে কে এই মিসাইলগুলো কেন নিক্ষেপ করছে, যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি, কবে যুদ্ধ শেষ হতে পারে, কে এই যুদ্ধে জিততে পারে, এই ধরনের প্রশ্নগুলো নিয়েই আজকের এই এপিসোড। ট্রাম্প এই যুদ্ধে হেরে যাচ্ছেন কিনা, এই প্রশ্নের উত্তর যদি এক কথায় দিতে হয় তাহলে দেয়া যাবে হ্যাঁ। কেন হ্যাঁ কথা বলছি? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সাথে যোগাযোগ করা হয়েছিল যে আসো আমরা একটা যুদ্ধবিরতি করি, আমরা একটা শান্তি চুক্তি করি, আমরা এই যুদ্ধ বন্ধ করি। ইরান বলছে যুদ্ধ বন্ধ করার তো কিছু নাই, যুদ্ধ তুমি শুরু করেছো, কিন্তু কখন বন্ধ করবে আমি সিদ্ধান্ত নেব। এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার প্রতিরক্ষা মন্ত্রী এবং তার সামরিক কর্মকর্তারা এখন আমেরিকার জনগণকে, আমেরিকার মিডিয়াকে, আমেরিকার গণমাধ্যমকে, আমেরিকার জনমতকে বোঝানোর চেষ্টা করেছে যে আসলে এই যুদ্ধটা আমরা দীর্ঘায়িত করতে চাই না, এই যুদ্ধ আমি শুরু করি। ট্রাম্প সরাসরি এখন বলা শুরু করেছে যে যুদ্ধটা তো আসলে আমি শুরু করিনি, এই যুদ্ধে আসলে আমার জামাতা জারেদ কুশেনার, তারপরে হচ্ছে আমার প্রতিরক্ষা মন্ত্রী এবং আমার যে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা উইটকফ, এরা আসলে আমাকে বুঝিয়েছিল, এর সাথে আমার পররাষ্ট্রমন্ত্রীও ছিল, এরা আমাকে বুঝিয়েছিল যে ইরান আমাদের উপর আক্রমণ করতে পারে। এবং তার সর্বশেষ যে টিভির সাংবাদিকদের সামনে তার যে সর্বশেষ বক্তব্য শুনলে আপনি বলবেন যে এই লোকটা কি আসলে পাগল হয়ে গেছে। কারণ তার সর্বশেষ কথা হচ্ছে কেন সে ইরানে আক্রমণ করেছে, তার সর্বশেষ কথা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসলে পরমাণু অস্ত্রের আক্রমণ করতে শুরু করেছিল, আক্রমণের চিন্তা করেছিল। আমরা জানি যে তাদের মাথার মধ্যে এই চিন্তাটা ছিল কোন পরমাণু অস্ত্র, যেই পরমাণু অস্ত্র আমরা গত বছর ধ্বংস করেছি, ব্যাপক পরিমাণে ধ্বংস করেছি, কিন্তু তারা আবার নতুন করে তৈরি করার একটা ক্ষমতার দিকে যাচ্ছিল। সেই নতুন করে তৈরি করাটা কবে করবে এটা আমরা জানি না, কিন্তু তাদের একটা পরিকল্পনা ছিল আমাদের উপরে সেই পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ করবে। এখন যদি আমরা তাদের উপরে আক্রমণ না করি তাহলে সেই পরমাণু অস্ত্র আমাদের উপরে আক্রমণ করতো, আমরা তাদেরকে ধ্বংস করার পর্যায়ে যে চলে গিয়েছিলাম সেখান থেকে তারা আবার কেমনে কেমনে পরমাণু, এমন একটা কথা যা আপনার মাথার মধ্যে আপনি বললেন এটা কি বলতেছে, কি সে বলতেছে যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কবে শেষ হচ্ছে আমি জানি না, তবে যুদ্ধ আমি শেষ করব, কিন্তু তারা শেষ করতে পারবে না। যুদ্ধে আমরা জিতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা জেতার দিকে যাই নাই, তারা জিতে যাচ্ছে, তারা জিতবে না, তারা হেরে যাচ্ছে, শীঘ্রই শেষ হবে, কিন্তু কবে শেষ হবে এটা কেউ জানে না। আবার আমি জানি আসলে এই প্রশ্ন যে তোলে সে আসলে হচ্ছে আমার দেশের মধ্যে এগুলো নিয়ে প্যানিক হয়ে যাচ্ছে, আসলে এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, আমি প্যানিক হচ্ছি না। আপনি তার পুরো পরিস্থিতি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। কিরকম দেখেন, সে নতুন করে আবার আজকে টুইট করলো যে যদি হরমুজ প্রণালী কেউ বন্ধ করার দুঃসাহস দেখায় তাকে আমরা 20 গুণ গতিতে আক্রমণ করব, এমন আক্রমণ করব যেটা আমেরিকার কেউ এই আক্রমণ দেখে নাই। ভাই, হরমুজ প্রণালী গত 4-5 দিন ধরে তো পুরোপুরি বন্ধ। হরমুজ প্রণালী গত 4-5 দিন ধরে পুরোপুরি বন্ধ। এখন এই যে ট্রাম্পের কথাবার্তা, এই কথাবার্তায় যেটা বোঝা যায়, যেটা মনে হয় যে আসলে এই যুদ্ধটা সে শুরু করেছে, শুরু করার সময় তাকে যেটা বোঝানো হয়েছিল সে এখন এসে দেখছে যে সে আটকা পড়েছে। দেখুন, দক্ষিণ কোরিয়াতে আমেরিকা অস্ত্র মোতায়েন করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। সেই এয়ার ডিফেন্স সিস্টেম এখন আমেরিকা বলছে আমার দক্ষিণ কোরিয়ার দরকার নাই। এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে এখন আমেরিকার প্রেসিডেন্টের মোটামুটি ভালো একটা ঝামেলা আছে। দক্ষিণ কোরিয়া থেকে সেই এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যপ্রাচ্যে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল তার 90% ধ্বংস করেছে। এটা হচ্ছে কিছু কিছু খবরে 90% যদি নাও হয়,
মানে অর্ধেক ধ্বংস করেছে। এখন এই অর্ধেক ধ্বংস করার পরে তার এই অঞ্চলে তার স্বার্থকে বাঁচাতে আরো বেশি এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। দক্ষিণ কোরিয়াতে আছে সেটা। কেন দক্ষিণ কোরিয়াতে মোতায়েন করা হয়েছিল? কারণ হচ্ছে উত্তর কোরিয়া হচ্ছে একটা দৈত্য দানব জানোয়ার, দক্ষিণ কোরিয়াকে শেষ করে দেবে। এত বছর তো এটাই বোঝানো হয়েছে যে উত্তর কোরিয়া হচ্ছে এমন একটা জিনিস, উত্তর কোরিয়ার যে কিং জং উন তার হাতে এমন একটা মানে আছে, কি বলে, লাল বাটন আছে, সে জাস্ট হচ্ছে চাপ দিবে আর হচ্ছে মিসাইল কি পরমাণু অস্ত্র সব জায়গায় যাবে। ভাই এটা বোঝানো হয়েছিল। এবং এটা বুঝিয়ে কি হয়েছে, দক্ষিণ কোরিয়াতে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন, এরপরে জাপানে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন, চীনের আশেপাশে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন, সেখানে অস্ত্র মোতায়েন। এখন সেই অস্ত্র নিয়ে আসতে দক্ষিণ কোরিয়া বলতেছে না, আমার এখান থেকে অস্ত্র নিয়ে গেলে আমার নিরাপত্তা দিবে কি? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া কথা, আমার নিরাপত্তা দিবে। আমেরিকা বলতেছে ভাই তোমার নিরাপত্তা পরে, আগে আমার হচ্ছে এখন মান বাঁচানো দরকার, আমার এখন মান বাঁচানো দরকার। এরকম একটা পরিস্থিতিতে আমেরিকা পড়েছে। এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, যুদ্ধের তীব্রতা ব্যাপক পরিমাণে ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে, তারপরে ইরান ইসরায়েলের উপরে, তারপরে হচ্ছে আমেরিকার যে সমস্ত এখানে স্থাপনা আছে সেগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। ইরানের আক্রমণ কম, ইসরায়েল আমেরিকার আক্রমণ বেশি, এই ধরনের জিনিসগুলো আছে। আক্রমণ বেশি কম, কিন্তু যুদ্ধের মাঠে কন্ট্রোল কার হাতে? ইরান বলছে হরমুজ প্রণালীকে যদি তুমি তোমার অর্থনৈতিক উন্নতি, তোমার অর্থনৈতিক সচ্ছলতা, তোমার জীবনযাত্রার উন্নতির একটা প্রণালী হিসেবে দেখতে চাও, তাহলে আমি কে এটা আগে স্বীকার করো। আর যদি সেটা না চাও, যদি আমার উপরে যুদ্ধ কন্টিনিউ করো, অব্যাহত রাখো, তাহলে হরমুজ প্রণালী হবে তোমার মৃত্যুর প্রণালী। এটা হচ্ছে ইরানের কথা। এখন ইরান এই যুদ্ধটাকে আসলে শুধুমাত্র একটা সামরিক যুদ্ধ, আক্রমণ করে বিজয় অর্জন করা বা আক্রমণ করেই শুধু শত্রুকে দুর্বল করা বা শত্রুকে শেষ করা, সেরকম একটা যুদ্ধে না, বরং এটা এখন ইরান নিয়ে যাচ্ছে পুরোপুরি এমন একটা অর্থনৈতিক যুদ্ধে, যেই অর্থনৈতিক যুদ্ধ থেকে বাঁচতে পারবে না কেউ। এজন্য ট্রাম্পের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে ইরানের সাথে যোগাযোগ করা হয়েছে। ইরান সেটাকে অস্বীকার করে, ইরান সেটাকে তাদের সেই প্রস্তাবকে বলছে না, কিসের কি। এবং এটার পরে দেখবেন যে ট্রাম্প এই ধরনের কথাবার্তা বলছে। এখন প্রশ্ন যে যুদ্ধ কিভাবে শেষ হবে? আমার কাছে যেটা মনে হয়, যুদ্ধ এভাবে শেষ হতে পারে। ট্রাম্প একটা টুইট করলো বা কিছু বিবৃতি দিল যে আমরা ইরানের সাথে একটা চুক্তি করেছি, ইরান আমাদের কাছে এসে মাথা নত করেছে, ইরান এই চুক্তিতে ইরানকে আমরা শেষ করে দিয়েছি, এমন একটা চুক্তি আমি করেছি যেই চুক্তি আমেরিকা কোনোদিন কারো সাথে করতে পারতো না। আমেরিকা এই চুক্তির মাধ্যমে ব্যাপক পরিমাণে বিজয় অর্জন করেছে এবং এই চুক্তির মাধ্যমে আমরা ইরানকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছি। ইরানের পরমাণু অস্ত্র নাই, সারা জীবনেও ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, ইরানের হাতে একটাও ব্যালিস্টিক মিসাইল নাই, ইরানের অর্থনীতি শেষ, ইরানের রেজিম যা আছে সেটাও আসলে কোনো রেজিমের মধ্যেই পড়ে না, আমরা ইরানের রেজিমও চেঞ্জ করেছি। এবং ইরানকে আমরা এমন একটা চুক্তির মাধ্যমে বেঁধে ফেলেছি যে ইরান আমাদের জন্য আর কোনোদিন হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। আমি এটার মাধ্যমে আমেরিকার জনগণকে তাদের জন্য সারা জীবনের একটা নিশ্চয়তা দিলাম এবং তাদের মুক্তি দিলাম। আমি তাদের জন্য এমন একটা জিনিস দাঁড় করালাম, এমন একটা জিনিস নিয়ে আসলাম যেটা এর আগে কেউ করতে পারেনি। আমি আমেরিকাকে সারা বিশ্বের সামনে কেমন একটা পরাশক্তি সেটা দেখালাম। বেশ, এবং এটার মাধ্যমে আমরা ইরানের সব তেলের উপরে আমাদের পুরোপুরি কন্ট্রোল আমরা প্রতিষ্ঠা করেছি। ইরানের তেল এখন আমাদের কথার বাইরে ইরানের তেল কোথাও যাবে। হয়তো দেখা যাবে যে ইরান বলবে যে দেখো, আসলে এই ধরনের কোনো চুক্তি হয় নাই, আমেরিকার সাথে আমাদের কোনো চুক্তি হয় নাই, আমেরিকা নিজেই এখান থেকে সৈন্য নিয়ে চলে গেছে, তার সাথে এই ধরনের তেলের নিয়েও কোনো চুক্তি হয় নাই এবং সে এই যুদ্ধে পরাজিত হয়েছে, ধরেন এটা ইরান বলল। কিন্তু পশ্চিমা মিডিয়া কি বলবে? ট্রাম্পকে ক্রিটিসাইজ করবে ঠিকই, কিন্তু এই জিনিসগুলোকে বারবার আওড়াবে, এই জিনিসগুলোকে বারবার উচ্চারণ করবে, এই জিনিসগুলো নিয়েই তারা পড়ে থাকবে। এমন একটা ভাইব তৈরি করবে যে হ্যাঁ, ট্রাম্পের কথা পুরোপুরি ঠিক নেই, কিন্তু
এটার কাছাকাছি তো একটা জিনিস ঘটেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে। হতে পারে, হতে পারে, এটা সব জায়গায় হয়েছে। এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে যতগুলো বিষয় নিয়ে সে যা করেছে, সে একটা যুদ্ধ বন্ধ করে নাই, কিন্তু সে বলছে আমি 12-13টা যুদ্ধ তো এমনিতেই বন্ধ করেছি, আমার তো নোবেল প্রাইজ পাওয়া দরকার, বলেছে না? বলেছে। এখন এই যে পরিস্থিতিতে ট্রাম্প পড়েছে, এই পরিস্থিতিতে নেতানিয়াহু কোথায়? প্রশ্ন হচ্ছে নেতানিয়াহু কোথায়, কি হলো? কারণ ট্রাম্পকে এই যুদ্ধে জড়ানোর জন্য সবচাইতে বেশি তো কাজ করেছে নেতানিয়াহু। এবং আমরা গত 3-4 দিন আগে যেটা জানতাম যে নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের সাথে আমেরিকার এই যুদ্ধের পরিকল্পনা বা এই যুদ্ধ এখন যেদিকে আগাচ্ছে, এটা নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা কি বলে মনোমালিন্য অথবা বিতর্ক অথবা ঐক্যমত্যের অভাব আছে, সেটা বাইরে প্রকাশ হচ্ছে না। এবং ট্রাম্পের জামাতা জারেদ কুশনার এবং ট্রাম্পের যে উপদেষ্টা এই অঞ্চলের দূত উইটকফ, তারা ইসরায়েল সফর করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তারা ইসরায়েল সফর বাদ দিয়ে দিল। কেন বাদ দিল এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। ট্রাম্পকে যেই ব্যক্তি এই যুদ্ধে সবচাইতে বেশি টেনে নিয়ে এসেছে এবং এই যুদ্ধের জন্য সারা বিশ্বে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে যেই ব্যক্তি বিশ্বের পুরো মিডিয়াকে খাইয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, ট্রাম্প মুখে ফেনা তুলে ফেলেছে, মানুষকে কনভিন্স করার জন্য আমেরিকার লোকদেরকে কনভিন্স করতে পারছে না, তার আশেপাশের লোকেরা চেষ্টা করছে আমেরিকার জনগণকে কনভিন্স করতে। সেই অবস্থায় নেতানিয়াহু কোথায়? কেন নেতানিয়াহু লাইভে আসে না? কেন নেতানিয়াহু প্রেস ব্রিফিং করে না, সাংবাদিকদের সামনে আসে না? এই প্রশ্নটা সবার। সে কি অসুস্থ? সে কি আহত? সে কি ইসরায়েলে আছে নাকি অন্য কোথাও চলে গেছে? যখন এই ধরনের জিনিসগুলো ঘটবে, যেই নেতানিয়াহু 30 বছর ধরে ইরান ইরান বলে মুখে ফেনা তুলে ফেলেছিল, সেই ইরানে আক্রমণের পরে এখন তো নেতানিয়াহুর বলার কথা যে আমরা ইরানে এটা শেষ করে দিয়েছি, ওটা শেষ করে দিয়েছি, ইরান ধুলিস্যাৎ, ইরান এটা ইরান ওটা, বলবে তো। কোথায় সে? নাই। এখন এই যে সে ইরান নিয়ে কোনো কথাবার্তা বলছে না, সামনে আসছে না, এবং তার ব্যাপারে পুরো ইসরায়েলি গণমাধ্যমও নিশ্চুপ। ইরানের কিছু গণমাধ্যম বলছে নেতানিয়াহু মারা গেছে। কেন বলছে? এই যে যতগুলো ঘটনা বললাম এগুলোকে বিশ্লেষণ করে তারা বলছে যেহেতু তার কোনো চিহ্ন নাই, যেহেতু সে এরকম না, যেহেতু কিছু কিছু খবরে বলা হচ্ছে তার অফিসে আক্রমণ হয়েছে, তার ভবনে, আবাসিক ভবনে আক্রমণ হয়েছে, সুতরাং সেই আক্রমণে হয়তো সে আহত হয়ে থাকতে পারে, নিহত হয়ে থাকতে পারে। এটা হচ্ছে ইরানি গণমাধ্যমের দাবি, অনেকগুলো সিনারিওকে ধরে দাবি। এই দাবি যে সঠিক এটা বলা যাবে না, কিন্তু আসলে সে কোথায়? এই যুদ্ধের সময় এটা তো তার 30 বছরের চাওয়া, এটা তো তার 30 বছরের আকাঙ্ক্ষা যে ইরানে আক্রমণ করবে আমেরিকা এবং আমি দেখব ইরানের আকাশে ধুলির কি বলে কালো ধোয়ার কুণ্ডলি উঠছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই মারা যাবে, এটা নিয়ে আমি উল্লাস করব। কিন্তু সে কোথায়? আসলেই এটা নিয়ে একটা এই নেতানিয়াহুর পরিস্থিতি নিয়ে এখন একটা বিশাল ধোঁয়াশা। এবং এটার বিরুদ্ধে ইসরায়েলি গণমাধ্যম যে কথাবার্তাগুলো বলছে, তারা বলছে যে আসলে ইরানের গণমাধ্যম এটাকে একটা যুদ্ধ সময়ের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা পুরোই ভুয়া। ইরানের গণমাধ্যম যে দাবিগুলো তুলেছে সেগুলোর পেছনে কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, তাদের হাতে কোনো প্রমাণ নাই। তারা বলছে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের কোনো ভিডিও নাই, ফুটেজ নাই, এরকম কথা ইসরায়েলি গণমাধ্যম বলছে। কিন্তু ইসরায়েলি গণমাধ্যম এই প্রশ্নটা ইসরায়েলের কারো কাছে, ইসরায়েলের কোনো মন্ত্রীদের কাছে করছে না যে ঠিক আছে এরকম তো তথ্য বলা হচ্ছে, তাহলে নেতানিয়াহু কোথায় সে কথা বলুক। সেটা তারা বলছে না। অথবা তারা এটাও বলছে না যে এইভাবে আমরা প্রমাণ দিচ্ছি যে নেতানিয়াহু বেঁচে আছে। সুতরাং এই নেতানিয়াহুর বেঁচে থাকা না থাকা নিয়ে ধোঁয়াশাটা চলছে যতক্ষণ পর্যন্ত না সে সাংবাদিকদের সামনে লাইভ এসে বলবে আমি বেঁচে আছি।
এমনকি ভিডিও বার্তা যে ভিডিও বার্তাগুলো এই যুদ্ধের পরে এসেছে, প্রায় প্রত্যেক দিনই বা 2 দিন পর পরে তার থেকে ভিডিও বার্তা আসতো, সে বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দিত। গত 2-3 দিন ধরে ভিডিও বার্তাও আসছে না, যে ঠিক আছে সে এখন যেহেতু তার দেশ আক্রান্ত, সে বাংকারে থাকবে বা মাটির নিচে থাকবে, লুকিয়ে থাকবে, লুকানো অবস্থা থেকে সে ভিডিও বার্তা দিবে, সেটাও দিচ্ছে না। আগে করা ভিডিও বার্তা তো আর এখন হচ্ছে নতুন ভিডিও বার্তা হিসেবে চালাতে পারবেন না আপনি, কারণ যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। যুদ্ধ শুরুর দিন আগে করা ভিডিও বার্তা আপনি ছেড়েছেন যে আমরা যুদ্ধ শুরু করেছি, এটা করেছি, সেটা করেছি, সেটা হয়তো আপনি 24 ঘন্টা আগে বা 1 দিন আগে 2 দিন আগে করা ভিডিও বার্তা আপনি ছাড়তে পারবেন, কিন্তু যুদ্ধের পরে এখন আপডেট নিয়ে যখন আপনি ভিডিও বার্তা দেবেন, তখন তো সেই ব্যক্তির জীবিত অবস্থায় পরিস্থিতি দেখে পরিস্থিতি মানুষের কাছে হচ্ছে উত্থাপন করতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে না, আসছে না। সুতরাং নেতানিয়াহু মারা গেছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। তবে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেভাবে একেবারে মানে হুবহু প্রচার করছে নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু মারা গেছে, ইরানের গণমাধ্যম বলছে, এটাও কতটা সঠিক বা কতটা হচ্ছে এথিক্সের মধ্যে পড়ে আমি জানি না। কারণ ইরানের কোনো রাষ্ট্রীয় কোনো মুখপাত্র, ইরানের সেনাবাহিনীর কোনো মুখপাত্র, ইরানের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বা ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে কেউ কিন্তু এই দাবিটা এখনো পর্যন্ত করেনি। যদি তারা দাবি করতো তাহলে এটাকে নিয়ে আসা হতো যে হ্যাঁ ঠিক আছে, তারা কিছু তথ্য উপাত্তের উপরে দাবি করেছে। একটা গণমাধ্যম এই দাবি করেছে, এটা সেই গণমাধ্যমের নিজস্ব অ্যানালাইসিস, এটাকে দাবি হিসেবে নেওয়া যেতে পারে জাস্ট। কিন্তু এর বাইরেও ইরানের ধরেন আরো অনেকগুলো গণমাধ্যম আছে, শুধু ইরানের না, এই অঞ্চলে আরো অনেক ফ্রি গণমাধ্যম আছে, যেমন ধরুন আল জাজিরার কথা যদি বলা হয়, তাদেরও তো কিছু অ্যানালাইসিস থাকবে, বা এই ধরনের একটা ঘটনা ঘটলে তখন দেখা যাবে যে তারাও এই বিষয়টাকে সামনে নিয়ে আসবে। এখন বলতে পারেন আল জাজিরা, কাতার তো এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, সুতরাং তারা এটাকে নিয়ে আসবে না। তুর্কি হতে পারে, যে তার্কিশ যে গণমাধ্যমগুলো আছে, বলবেন যে তার্কিশ গণমাধ্যম ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে, কি বলেন আপনি? হতে পারে। তবে যাই হোক, আমরা একটু অপেক্ষা করতে পারি। যদি নেতানিয়াহু এই যুদ্ধে নিহত হয়, তাহলে এটা হবে বর্তমান সময়ে, এই সময়ে যে জেনারেশন যারা বেঁচে আছে, জীবিত আছে, তাদের সারা জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি এই যুদ্ধে এই অবস্থায় নেতানিয়াহু সত্যি সত্যি মারা যেয়ে থাকে, এটা হবে আমাদের জেনারেশন যারা বেঁচে আছে, যারা এই তাণ্ডব দেখেছে, যারা গাজা ভূখণ্ডের তাণ্ডব দেখেছে, যারা লেবাননে চালানো তাণ্ডব দেখেছে, যারা এই অঞ্চলে যতগুলো যুদ্ধ হয়েছে মুসলিম বিশ্বের সবগুলো যুদ্ধের পিছনে যেই লোকটা কলকাঠি নেড়েছে, তার মৃত্যু যদি দেখে যাওয়া, মানে বলে না আমাদের দেশে যে মারা যাওয়ার আগে শান্তি পেলাম, এরকম একটা পরিস্থিতি হবে। অনেকে বলা শুরু করছে, ভাই এই খবরটা শোনার পরে আমি দান সৎকার করা শুরু করে দিয়েছি, এত খুশির খবর। তো এরকম যদি একটা কিছু হয়, এবং সেটা অবশ্যই একটা সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার, আনুষ্ঠানিক বার্তা আসা পর্যন্ত, আনুষ্ঠানিক তথ্য আসা পর্যন্ত, কারণ এই গুজবের উপরে আগানো ঠিক না। যেমন ধরুন খামেনাই মৃত্যুর পরে তার দেশের টেলিভিশন, তার দেশের বিপ্লবী গার্ড, সরকার সরাসরি যখন বলল যে সে মারা গেছে, কোনো একটা জায়গা থেকে কোনো একটা পত্রিকা বা কোনো একটা পোর্টাল বললো যে না এইভাবে হচ্ছে, আমরা বুঝতে পারছি যে সে আসলে মারা যায়নি, বেশ। এরপরে সব জায়গায় মানে এই ধরনের যে মিডিয়াগুলো, যে মিডিয়াগুলো এই ধরনের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য ছড়াতে ব্যস্ত, তারা বলা শুরু করলো যে না, খামেনেই মারা যায়নি, এই জীবিত আছে, খামেনেই জীবিত আছে, জীবিত আছে। কি হলো? অন্তত 4-5 ঘন্টা তারা ব্যাপক পরিমাণে হচ্ছে ভাইরাল হলো, আর কিছুই না। কিন্তু আপনি আমি সাধারণ মানুষ হিসেবে আমাদের এই জিনিসের পিছনে দৌড়ানো দরকার। অপেক্ষা করলে সমস্যা কি? 2 দিন পরে আপনি জানেন অসুবিধাটা কোথায়, জানার পরে আপনি হচ্ছে এটা নিয়ে তখন যা করার আপনি সেটা তখন করেন। তো এই জন্য নেতানিয়াহুর এই মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত যদি বলা হয়, মানে মৃত্যু নিয়ে বলতে নেতানিয়াহু যে মোটামুটি পর্দার অন্তরালে বা মিডিয়ার সামনে না, এটা নিয়ে এই সন্দেহগুলো, ধোঁয়াশাগুলো আছে। এরপরে আর একটা প্রশ্ন হচ্ছে তুরস্ক এই যুদ্ধে কি করছে, কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না বা দাঁড়াবে কিনা? তুরস্ক ইরানের পাশে দাঁড়াচ্ছে না, ইরানের পাশে দাঁড়াবে না বলতে যে ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত না তুরস্ককে জোর করে এই যুদ্ধে কোনো পক্ষ টেনে নেবে। আর তুরস্ককে যদি জোর করে এই যুদ্ধে কোনো পক্ষে টেনে নেয়, সেটাও ইরানের পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব কম।
এখন তুরস্কের আকাশ দিয়ে ব্যালিস্টিক মিসাইল যায়, আকাশও না, তুরস্কের বায়ুমণ্ডল দিয়ে। বায়ুমণ্ডল হচ্ছে আপনার বর্তমান মানে আপনার যে আকাশ সীমা, আপনার বায়ুমণ্ডলের উপর দিয়ে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল যায় ভূমি থেকে 100 কিলোমিটার। তো ভূমি থেকে 100 কিলোমিটার উপর দিয়ে। আর ব্যালিস্টিক মিসাইলের যে কি বলে, ব্যালিস্টিক মিসাইলের যে নেচারটা তাই হচ্ছে, তাকে যখন নিক্ষেপ করা হবে সে আগে বায়ুমণ্ডলে যাবে, তারপর সেখান থেকে আবার ইয়াতে চলে আসবে, কি বলে, ভূপৃষ্ঠে চলে আসবে। তো সেরকম একটা জায়গায় তুরস্কের ভূখণ্ডের উপর দিয়ে 100 কিলোমিটার উপর দিয়ে একটা মিসাইল যাচ্ছিল। মিসাইলটাকে ভূপাতিত করা হয়েছে ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। এরপরে তুরস্ক যোগাযোগ করেছে ইরানের সাথে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে যোগাযোগ করেছে, তুরস্কের রাষ্ট্রপতি ইরানের রাষ্ট্রপতির সাথে কথা বলেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে। তো এই যে যোগাযোগের চ্যানেল, এটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হিসেবে দেখা দরকার, যে এরকম একটা ঘটনা ঘটার পরেও আপনি তাদের সাথে কথা বলতেছেন, যোগাযোগ করতেছেন, সেখান থেকে ইনফরমেশন নিয়ে আসতেছেন। সেখান থেকে বলা হচ্ছে, ইরান বলছে যে আমরা তুরস্কের দিকে একটা মিসাইলও নিক্ষেপ করি নাই, আমাদের মিসাইল তুরস্কের দিকে লক্ষ্য করে বসানো না। এবং তুরস্ক বলছে যে আমরাও চাই না, আমরা সবাইকে সাবধান করতে চাই যে এখানে হয়তোবা আশেপাশে, ইরানের আশেপাশে অন্য দেশগুলোকেও এই যুদ্ধে কোনো একটা পক্ষ টানতে চাইছে, কোনো একটা তৃতীয় পক্ষ টানতে চাইছে, বা অন্য কোনো একটা পক্ষ এই যুদ্ধে টানতে চাইছে, আমরা সেই ব্যাপারে সতর্ক করতে চাই। ইসরায়েল এই অঞ্চলে যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেভাবে এই অঞ্চলে সব আইন উপেক্ষা করে তার নিজের মতো করে মানুষ মেরেছে, সেই ইসরায়েল এখানে হয়তোবা বিভিন্ন দেশকে যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। তো এই যে তুরস্কের দিকে মিসাইল আসছে, তুরস্কে আক্রমণ না, তুরস্কের আকাশে দিয়ে, তুরস্কের মানে অনেক উপর দিয়ে মিসাইলগুলো যাওয়ার সময় মিসাইলগুলো ইন্টারসেপ্ট করা হচ্ছে, ন্যাটো করছে। যদি ইরান না করে তাহলে কে করতে পারে? প্রশ্ন হচ্ছে এখানে। যদি এটা ইরান বলছে আমি করি নাই, তো সে করে তারপরে কেন বলবে আমি করি নাই? এটা একটা প্রশ্ন। যদি সে করে তাহলে সে কেন বলবে আমি করি নাই? তার ইয়াটা কি? ভয় পাচ্ছে? ভয় পেয়ে বলবে যে ঠিক আছে ভাই আমি করি না। যদি ভয়ই পায় তাহলে তার একটা নিক্ষেপ করে তার তো লাভ নাই। সে যদি ইরান একটা নিক্ষেপ করে তাহলে তো সে যাকে লক্ষ্য করে নিক্ষেপ করছে তাকে ভয় দেখানোর জন্য করবে। তো আমি যদি একজনকে ভয় দেখানোর জন্য হচ্ছে তার মাথায় বাড়ি দেই, আমি কি বলবো যে না আমি করি নাই? তখন তো আমি বলবো হ্যাঁ আমিই করছি, তুই আমারে ভয় পা। তো এখন ইরান বলছে আমি করিনি, তাহলে কে করতে পারে? করতে পারে ইসরায়েল। এখন ইসরায়েল যদি তুরস্কের দিকে এই ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, অথবা কে করতে পারে? করতে পারে আমেরিকা। আমেরিকার এই অঞ্চলে কত ঘাঁটি, কত জায়গায় যে আছে। আর ব্যালিস্টিক মিসাইল তো কোনো মানে রাষ্ট্রের বাইরে যে বিভিন্ন ধরনের সশস্ত্র গোষ্ঠী আছে তাদের কাছে নাই। তারা তো এটা নিক্ষেপ করতে পারে না যে হ্যাঁ ঠিক আছে অমুক জায়গায় হুতিরা আছে, অমুক জায়গায় হিজবুল্লাহ আছে, অমুক জায়গায় এই কি বলে হুতিদের কথা বাদ দিলাম, হিজবুল্লাহ আছে, তারপরে হচ্ছে এই সশস্ত্র পিকেকে আছে, এ আছে, সে আছে, এরা মনে হয় নিক্ষেপ। এদের তো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করার মতো পরিস্থিতি নেই। তো এখন যদি ইসরায়েল এটা নিক্ষেপ করে তুরস্ক, তাহলে কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াবে? প্রশ্ন হচ্ছে এটা। যদি মনে করেন এটা একেবারে দলিল পত্রে প্রমাণিত হয়, জড়াবে। আবার তুরস্ক যদি জড়ায়, ন্যাটো যেভাবে বলছে এখন ন্যাটো তুরস্কে তার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করেছে। ন্যাটো তুরস্কে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্ককে রক্ষার জন্য স্থাপন করে নাই, করছে ন্যাটো রাডার রক্ষা করার জন্য। যেখানে এই এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েছে সেখানে ন্যাটো রাডার আছে, ন্যাটো সেই রাডারকে রক্ষা করার জন্য। এখন ন্যাটো যদি তুরস্কের উপর থেকে যাওয়া এই ব্যালিস্টিক মিসাইলকে ঠেকিয়ে দেয় তুরস্কের ভূসীমায়, সেটা যদি খণ্ডাংশ পড়ে, সেটা আমার কাছে মনে হয় তুরস্ককে রক্ষার জন্য না, বরং তুরস্ককে এই যুদ্ধে জড়ানোর জন্য, তুরস্ককে এই যুদ্ধে টানার জন্য, ইরানের বিরুদ্ধে আনার জন্য। দেখেন, এই যুদ্ধ শুরু করতে ইরানের বিরুদ্ধে সবচেয়ে আমেরিকার যেই সিনেটর বেশি লবি করেছে সে হচ্ছে কে? গ্রাহাম লিন্ডসে।
আমেরিকার সিনেটর গ্রাহাম লিন্ডসে। এখন এই লোকটা ট্রাম্পকে দেখা করে, ট্রাম্পের সাথে কথা বলে, ট্রাম্পের সাথে পোজ দিয়ে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে আরে আমরা যুদ্ধে ইরান, মানে আপনি তার এই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে ভাই এই মানুষগুলো খায় কি, এরা এত উন্মাদ হয় কেমনে? যুদ্ধে তো সব দেশই জড়াতে পারে, কিন্তু উন্মাদ হওয়া যুদ্ধের জন্য এত উন্মাদ হয় কেমনে? ঠিক উন্মাদ হয়েছিল ইরানে আক্রমণের জন্য, এবং তার কথা ছিল যে ইরানকে আমরা কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দেবো, এটা নিয়ে কোনো টেনশনই নেই, খালি যদি ট্রাম্প একটু সেনাবাহিনীকে আক্রমণ করার অনুমতিটা দেখ, আক্রমণ করার আদেশটা করুক, এটা হলেই হবে, ইসরায়েল তো ওখানে আসেই, এরকম ছিল তার কথা। এখন সে কি বলছে? এখন সে বলছে আমি সৌদি আরবকে এবং আরব দেশগুলোকে আহ্বান জানাচ্ছি যে তোমরা এই যুদ্ধে সরাসরি অংশ নাও। তোমরা এখনো পর্যন্ত সরাসরি অংশ নিচ্ছ না এই যুদ্ধে, এখনো পর্যন্ত কিন্তু এই যুদ্ধে আরব দেশগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে অংশ নেয় না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে আমেরিকার ওইখানে যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো থেকে আমেরিকার অস্ত্র দিয়ে আমেরিকা আক্রমণ করতেছে, কিন্তু এই আমেরিকার অস্ত্রের বাইরেও তো এই দেশের একটা সেনাবাহিনী আছে, সবগুলো দেশেরই যতটুকুই থাকুক, কাতারের বলুন, বাহরাইনের বলুন, আরব আমিরাতের বলুন, বাহরাইন কাতার বাদ দিলাম না হয়, আরব আমিরাত, সৌদি আরব, এদের তো নিজস্ব সেনাবাহিনী আছে এবং এদের নিজস্ব অস্ত্রও আছে। সেই সেনাবাহিনী, সেই অস্ত্র কিন্তু এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। সংযুক্ত আরব আমিরাত কি বলছে যে ইরান আমার দিকে 1000-এর বেশি, প্রায় 2000-এর মতো ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করেছে, আমি এগুলো 90% ধ্বংস করেছি আমার নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। কিন্তু তারা আমেরিকার সাথে একত্রে এখনো পর্যন্ত তাদের যুদ্ধ বিমান উড়িয়ে বা তাদের সেনাবাহিনীকে দিয়ে আক্রমণে যাচ্ছে না। এখন এই সিনেটরের কথা হচ্ছে যে তোমরা এখনো পর্যন্ত আমাদের সাথে এই যুদ্ধে আসো নাই, তাড়াতাড়ি আমাদের সাথে এই যুদ্ধে আসো, নাইলে তোমাদের উপর খবর আছে। মানে কি? মানে হচ্ছে ভাই আমাকে বাঁচা, ভাই আমার সাথে তাড়াতাড়ি যোগ দে, আমি এই যুদ্ধের অর্থনৈতিক যে চাপ সেটা সহ্য করতে পারছি না, এই যুদ্ধের সামরিক যে চাপ সেটা সহ্য করতে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে ইরান এই যুদ্ধে জিতে যাচ্ছে সেজন্য না, ইরান যুদ্ধে জিতে যাচ্ছে না ভাই, ইরানকে তামাতামা করতেছে। সহজ কথা যেটা, ইরানের আকাশে ওই যে এসিড বৃষ্টি বলা হয়, টক্সিক বৃষ্টি, এসিড বৃষ্টি হচ্ছে। এসিড বৃষ্টি কি জিনিস? ইরান আকাশে, ইরানে এত পরিমাণ হচ্ছে আক্রমণ করা হয়েছে, এত পরিমাণ আক্রমণ করা হয়েছে যে তেহরানের আকাশ, এখন আকাশের যে ধোঁয়া, এই আকাশের যে কি বলে বাতাস, এই বাতাসটা পর্যন্ত দূষিত। তেহরানের যেই সমস্ত তেলের ডিপোতে ব্যাপক পরিমাণ আক্রমণ করা হয়েছে, দেখেন ইরানও তেলের ডিপোতে আক্রমণ করে, কিন্তু সেই তেলের ডিপোর আক্রমণ, তেলের ডিপোতে যদি আমরা কিভাবে বলি যে হচ্ছে একটা তেলের ডিপোতে যদি অনেকগুলো হচ্ছে আপনি ওই যে কিভাবে বলবো, মানে কন্টেইনার যদি বলি, গোল গোল যে তেল রাখার, একটা 10টা থাকে, একটা আক্রমণ হয়। আর আমেরিকা, ইসরায়েল, ইরানের তেহরানে তেলের ডিপোতে যে আক্রমণ করেছে, পুরো তেলের ডিপো বাস্ট হয়ে আকাশে হচ্ছে তেল উড়ে গেছে। সেই তেল যখন হচ্ছে নিচে পড়ছে, অনেক মানুষ মনে করছে যে এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। আবার সেই যে তেলের ডিপো বাস্ট হয়ে যে পরিমাণে কুণ্ডলি, ধোয়ার কুণ্ডলি, এত ধোয়া, সেই ধোঁয়াগুলো তো আর সাথে সাথে আকাশ থেকে চলে যাচ্ছে না, যে কারণে পুরো ওই তেহরানের আকাশ জুড়ে এই ধরনের একটা বিভীষিকাময় পরিস্থিতি। এবং তেহরানের আশেপাশে বা ইরানের আশেপাশে অন্য যেই সমস্ত দেশ আছে, তার প্রতিবেশী দেশ, যেমন ধরেন কি বলে ওইদিকে আজারবাইজান, তারপরে হচ্ছে তুর্কমেনিস্তান, এরা বলছে, এমনকি কাজাকিস্তান, কিরগিজস্তান বলছে যে ইরানের এই যে আকাশের যে এত দূষিত বায়ু ব্যাপক পরিমাণে, এটা যদি আমাদের দিকে আসে এবং আকাশ থেকে যদি বৃষ্টি হয়, তাহলে এই বৃষ্টি আর এই দূষণ মিলে অ্যাসিড বৃষ্টি হবে। এটা করছে, করছে না যে তা না, এটা তো করছে। এখন ইরান তো এখানে দুর্বল পক্ষ, যেই দুর্বল পক্ষকে 3 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার কথা, 3 দিনের মধ্যে শেষ করে দেওয়ার কথা। এখন সেই দুর্বল পক্ষের আক্রমণে যদি আমেরিকা সেই দক্ষিণ কোরিয়া থেকে সিস্টেম নিয়ে আসতে হয়, আরব দেশগুলোকে যদি জোর করে এই যুদ্ধে আমেরিকার সাথে একত্রে লড়াই করতে টানা হয়, তুরস্ককে যদি পরিকল্পিতভাবে এই যুদ্ধের মধ্যে টেনে আনার চেষ্টা করা হয়, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, আমেরিকার সেনাপ্রধান যদি
আমেরিকার টেলিভিশনের সামনে এসে জনগণকে বোঝানোর চেষ্টা করে যে দেখো এই যুদ্ধ আমি শুরু করিনি, অমুকে বলছিল, অমুকে বলছিল না না এটা তো আমি করিনি, অমুকে বলছিল, আরেকজন বলে ট্রাম্প বলে হচ্ছে আমার প্রতিরক্ষা মন্ত্রী বলছিল, প্রতিরক্ষা মন্ত্রী বলে না সেনাপ্রধান বলছিল, সেনাপ্রধান বলে না পররাষ্ট্রমন্ত্রী বলছিল, পররাষ্ট্রমন্ত্রী বলে না নেতানিয়াহু বলছিল। তাহলে নেতানিয়াহু কোথায়? ধরো তারে। মানে এখন হচ্ছে দোষ কে দোষ দিচ্ছে, দোষ কার তাকে ধরার চেষ্টা করা হচ্ছে যে ভাই দোষীটা কে। এরকম একটা অবস্থা। এটা কখন হয়? যখন জিতে যায় কোনো একটা খেলায়, তখন কিন্তু সবাই মিলে আনন্দ করে, কে ভালো খেলেছে কে কম খেলেছে এটা নিয়ে তখন আর প্রশ্ন থাকে না। কিন্তু যখন হেরে যায়, হেরে যাওয়ার উপক্রম হয়, তখন কি করি আমরা? যে অমুকে ভালো ব্যাট করতে পারে নাই, অমুককে 4 নম্বরে নামানো উচিত ছিল, এইখানে কোচ ভালোভাবে কাজ করে নাই, এখানে ক্যাপ্টেন ভালোভাবে এটা করে নাই, এখানে অমুকে এটা করে নাই, এখানে আসলে মাঠটাকে তাদের জন্য সাজানো হয়নি, বিভিন্ন জিনিস। এখন আমেরিকার যে পরিস্থিতি, এরকম একটা অবস্থা, বাস্তব কথা। হয়তো 2 দিন পরে কি হবে জানি না, কিন্তু আজকে আমেরিকার যেই রাজনৈতিক ব্যক্তিদের যে সমস্ত বক্তব্য বিবৃতি, সেটা হচ্ছে তারা এখন ওই হয় না ব্যাপক পরিমাণে, গ্রামের দিকে আমাদের ব্যাপক পরিমাণে কাদার মধ্যে দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, আপনার যদি হাঁটু পরিমাণে গেড়ে যায়, তখন আপনি ওইখান থেকে আর উঠতে পারেন না। এরকম একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই যুদ্ধটাকে তারা যত সহজে, যত সিম্পল খেলা মনে করেছিল, এই যুদ্ধ এখন সেই সিম্পল খেলায় নাই। আপনাদের কি মনে হয় এই যে আলোচনা, যেই কথাগুলো বললাম, সেখান থেকে আপনাদের কাছে কি মনে হয়? অনেকে এরকম বলছেন যে এই যুদ্ধে ইরানের গতি এত কমে গেল কেন, ইরান এত কম মিসাইল নিক্ষেপ করছে কেন? শুধু ইরানের না, আমেরিকা ইসরায়েলেরও গতি কমে যাচ্ছে, মিসাইল কম নিক্ষেপ হচ্ছে। আবার ইরান 7ম দিন পর্যন্ত, মানে প্রথম 6 দিন ইরান তার অস্ত্রের মিসাইলের নিক্ষেপের গতিটা কমে 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 আসছিল। 7ম দিনের পর থেকে 8ম দিন, বিশেষ করে মুজতবা খামেনেই ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পরে তাদের আক্রমণের তীব্রতা আবার বেড়েছে, তবে প্রথম দিন যেই হারে তারা মিসাইল মেরেছিল, এখন সেই হারে মিসাইল নিক্ষেপ হচ্ছে না। এই ছিল আমাদের আজকের আসলে মূল আয়োজন। এর বাইরে বলার মতো অনেক কথা ছিল, কিন্তু সময় দীর্ঘায়িত হচ্ছে, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক দর্শকের প্রশ্ন, নেতানিয়াহু মরলেও কি ইরান বাঁচতে পারবে? এত লাফালাফি করেন কেন? দেখেন, বিষয়টা হচ্ছে, আমি ওই যেটা বললাম যে নেতানিয়াহু মরলে ইরান বাঁচবে কি না বাঁচবে, বিষয়টা সেরকম না। যেই লোকটা বিশ্বের সব গণমাধ্যমের সামনে, সারা বিশ্বের মানবতার সামনে, সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের সামনে ব্যাপক পরিমাণে উগ্র, এবং কিভাবে বলবো এটাকে, মানে ভাষায় কেমনে প্রকাশ করব, যে চোখের সামনে, চোখের দিকে তাকিয়ে তাকিয়ে মানুষকে মারার জন্য, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, গাছপালা, পশু পাখি, বিড়াল, কুকুর সহ সবকিছুকে মারার যে আদেশ দিচ্ছে এবং এটা নিয়ে গর্ব করছে, এটা নিয়ে উল্লাস করছে, সেই লোকটা যদি এই ইরানের এই আক্রমণে মারা যায়, সেটাকে আপনি কোন দিক দিয়ে দেখবেন? কোন দিক দিয়ে সেটা দেখে আপনি কষ্ট পাবেন? হ্যাঁ, এখন সেটার সাথে তুলনা করে ভাই, এরপরে যদি ইরান হেরেও যায়, তাতেও বিশ্বের মানুষের মনে একটু শান্তি পাবে, যে অন্তত বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ অপরাধ যেই লোকটা করেছে, সেই লোকটা শাস্তি আল্লাহ এইভাবে দিয়েছে, আমরা চোখে দেখে গেলাম। আপনি কান্নাকাটি করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার হয়তো অন্য কোনো উদ্দেশ্য বা কারণ থাকতে পারে, আপনি কান্নাকাটি করতে পারেন যে ঠিক আছে সে মারা গেল, দেখো ইরান রেড হয়ে যাচ্ছে, আমি এখন এটার জন্য, হতে পারে, সেটা সমস্যা না। কিন্তু নেতানিয়াহুর খবর কি, কেন, কোনো আসল খবর আছে না ভাই? কোনো আসল খবর নাই। সত্য কথা হচ্ছে কোনো আসল খবর নাই। ইরানকে থামাতে কি পরমাণুস্ত্র মারবে? না, পরমাণুস্ত্র মারার কোনো সুযোগ আমার কাছে নাই। শেষ করলাম। আবার দেখা হবে আজ রাতেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।